দেশের পাশাপাশি বিদেশেও সাবেক আইজিপি বেনজির পরিবারের সম্পদের খোঁজে দুদক। বেনজির আজিজ আনারের ঘটনায় সরকারেরও দায় দেখছেন বিশ্লেষকরা। 5 বছরে 100 ভাগ, 100 গুণ, 200 গুণ, 300 গুণ সম্পত্তি বেড়ে যাচ্ছে। এটা তো স্বাভাবিকভাবে কোনো মতেই সম্ভব না। শান্তিরক্ষী বাহিনীতে গৌরবের সাথে কাজ করছেন বাংলাদেশের সেনারা, বললেন প্রধানমন্ত্রী। যুদ্ধের অর্থ জলবায়ু, শিক্ষা, স্বাস্থ্য তহবিলে খরচের আহ্বান। অস্ত্র প্রতিযোগিতা প্রতিনিয়ত যত বৃদ্ধি পাচ্ছে, ততই মানুষের জীবনও আরও বেশি দুর্বিষহ হয়ে উঠছে। সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মরদেহের খণ্ডিত অংশে ফরেনসিক পরীক্ষার প্রক্রিয়া চলছে। ডিএনএর নমুনা দিতে কলকাতায় যেতে চান এমপি কন্যা। ডিএনএ টেস্ট এই সংক্রান্ত আমার সাথে কোনো কথা হয়নি, তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব। আর পরপরই যদি সময় থাকে তাহলে আজকে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। রাজধানী ইসলামপুরে চাঞ্চল্যকর 70 লাখ টাকার ডাকাতির ঘটনায় 5 জন গ্রেফতার। দিন দুপুরে মারধর করে টাকা লুটে নিয়েছিল দুর্বৃত্তরা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত উপকূলে ঘুরে দাঁড়ানোর লড়াই, ধীরে ধীরে নামছে পানি। তারের অপেক্ষায় দুর্গত এলাকার মানুষ। ভালো একটা বেরিবাদ নাই, জোয়ার ওইলেই পানিতে তলাই যায়। দোকানপাট মালামাল সব নামিয়ে গেছে। তৃতীয় ধাপে 87 উপজেলায় চলছে নির্বাচন। চট্টগ্রামের পটিয়ায় একটি কেন্দ্রে ব্যালট ছিনতাই, মুন্সিগঞ্জে জাল ভোটের অভিযোগ। আমাদের 60 বছর পর্যন্ত পড়তেছি, এরকম দেরি হওয়ার কোনো কারণ নেই। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, যাচ্ছি পুরো খবরে। এবার বিদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের খোঁজে দুদক। দেশে 631 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার ও 33টি ব্যাংক অ্যাকাউন্টের বাইরেও অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতেও বেনজিরের বিপুল সম্পদ আছে এমন ধারণা দুদকের। সে তথ্য অনুসন্ধানের জন্য এরই মধ্যে BFIUকে চিঠি দিয়েছে তারা। সময়টা বড্ড বাজে যাচ্ছে একসময়ের দোর্দণ্ড প্রতাপশালী সাবেক আইজিপি বেনজির আহমেদের। তার বিরুদ্ধে একের পর এক গণমাধ্যমে খবর ওঠার পর এই পর্যন্ত যে তথ্য এসেছে, এখন আরো বেশি হয়তো ফেসেই যাচ্ছেন, কিংবা তাকে প্রমাণ করতে হবে এত সব অভিযোগের প্রেক্ষিতে তিনি কতটা সততার মাধ্যমে এই সমস্ত সম্পত্তি গড়ে তুলেছেন। বলা হচ্ছে 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি অ্যাকাউন্ট, 3টি বিও অর্থাৎ বেনিফিশিয়ারি ওনার্স তার নামে আছে। এই সমস্ত বিষয়গুলোকে ফ্রিজ করা হয়েছে। চাঞ্চল্যকর তথ্য সেটি হচ্ছে এই সমস্ত অ্যাকাউন্টের কথা যে বলা হচ্ছে, এখানে কি পর্যাপ্ত পরিমাণ টাকা কিংবা যে পরিমাণে টাকা আসা যাওয়া করেছে সেগুলো নাকি এখন নেই। দুদকের তদন্তকারী কর্মকর্তারা বলছেন এখান থেকে বেশিরভাগ টাকা সরিয়ে ফেলেছেন বেনজির আহমেদ। তাই তো আদালতের কাছে তারা আবেদন করেছেন সবশেষ যে সমস্ত সম্পত্তি আছে সেগুলোকে ক্রোক করার জন্য এবং ফ্রিজ করার জন্য। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে, দেশ বিদেশে ওনার কোনো প্রপার্টি আছে কিনা, যেটা জব্দ করা হয়েছে সেটার ছাড়াও। কাজে এই বিষয়টি এখন চলমান একটি প্রক্রিয়া, পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কনক্লুসিভ আকারে কিছু বলা যাবে না। অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত, এই 4টি দেশে তিনি বিপুল পরিমাণ সম্পত্তি গড়েছেন বলে তথ্য এসেছে। এর প্রেক্ষিতে কিভাবে এই সমস্ত তথ্য অনুসন্ধান করবে দুদক, সেটি আমরা জানতে চেয়েছিলাম। দুদক বলছে BFIUকে চিঠি দেওয়া হয়েছে। সবশেষ হয়তো 6 তারিখের পর কিংবা 9 তারিখের পর দুদকের কাছ থেকে তিনি কি জানাবেন, দুদকের তদন্তকারী দলের কাছে তিনি কিভাবে সম্পদ অর্জন করেছেন, সে সমস্ত সোর্স অর্থাৎ তার সম্পত্তি অর্জনের পেছনে কোন কোন প্রক্রিয়ায় তিনি সম্পত্তি অর্জন করেছেন, কিভাবে এত সম্পত্তি বাড়িয়েছেন, সেগুলোতে জানার চেষ্টা করা হবে। সেই জানার পরবর্তী সময়ে এসে অনুসন্ধানে এটি বেরিয়ে আসা দরকার যে তিনি আসলে বৈধ প্রক্রিয়ায় করেছেন কিনা। তবে আরো একটি তথ্য এখানে রয়েছে আমাদের কাছে, সেটি হচ্ছে যে 621 বিঘা জমির কথা বলা হয়েছে, এর বাইরেও বাংলাদেশে আরো সম্পত্তি আছে কিনা। সব মিলিয়ে আসলে
বেনজির আহমেদের বিরুদ্ধে কোন অবস্থায় দাঁড়ান, তিনি আসলে কি করছেন বা তিনি এখন কোথায় আছেন, আমরা সেই খবরটি জানার চেষ্টা করেছিলাম। তিনি তার গুলশানের ফ্ল্যাটে আমরা গিয়েছিলাম, তার সাথে ফোনে কথা বলার চেষ্টা করেছিলাম, কোনোভাবেই তার সাথে সম্পৃক্ত হওয়া যায়নি। দুদকের তদন্তকারী অনুসন্ধানী কর্মকর্তা যারা আছেন তারা চিঠি পাঠিয়েছেন, হয়তো 6 তারিখে তিনি আসলে তার কাছ থেকে অনেক কিছু স্পষ্ট হওয়া যাবে এবং তার আইনজীবীর মাধ্যমে তিনি কিছু জানাবেন কিনা সেটি পরবর্তীতে জানা যাবে। বেনজির আজিজ আনারের ঘটনা দুর্নীতি অনিয়মের টিপ অব দ্য আইসবার্গ, অর্থাৎ ক্ষুদ্র অংশ মাত্র। বিশ্লেষকরা বলছেন প্রশাসন ও রাজনীতিতে দুর্নীতি করেছেন এমন আরও অনেকে আছেন। এ ধরনের ঘটনাকে ব্যক্তিগত বলা হলেও এক্ষেত্রে সরকারি ক্ষমতা অপব্যবহারের সময় সুরক্ষা পেয়েছেন তারা। সরকারের নীতি নির্ধারকরা অবশ্য দায় নিতে চান না, বলছেন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। আলমগীর স্বপনের রিপোর্ট। দুই বাহিনীর সাবেক দুই প্রধানের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ ওঠা দেশে অনেকটা নজিরবিহীন। এর মাঝেই একজন এমপির নির্মম খুনের ঘটনার নেপথ্যে স্বর্ণ চোরাচালানের অন্ধকার দিক সামনে এসেছে। আমাদের তো তথ্য পেতে হবে এই সমস্ত কথা বলার জন্য। বিশ্লেষকরা বলছেন বেনজির, আজিজ, আনার তিনজনকে দুর্নীতির সুযোগ করে দিয়েছে বর্তমান ক্ষমতা কাঠামো। এখানে একে অপরের সহযোগী হয়ে চলছে দুর্বৃত্তায়নের রাজনীতি। যদিও ক্ষমতাসীন দলের প্রেসিডিয়াম সদস্য ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এক্ষেত্রে সরকারের দায় দেখেন না। আমি যদি কোনো অনিয়ম করি, সে অনিয়ম তো আমি গোপন চুপিসারেই করব, এটা তো সরকার পাহারা দিতে পারবে না এবং সেই সব কাজের জন্য কিন্তু তাকেই জবাবদিহি করতে হবে। ব্যক্তির ঠিকই, কিন্তু ব্যক্তিকে তো সুযোগটা করে দিয়েছে আমার সিস্টেম, আমার প্রতিষ্ঠান, আমার যোগসাজশ, আমার অংশীদারিত্ব, আমার সুরক্ষা। সরকার এবং শিশু প্রতিষ্ঠানগুলো কিন্তু এই ঘটনাগুলো তার দায় কোনো অবস্থায় এড়াতে পারেন না। নির্বাচন আমলে তারা যে বিরাট ভূমিকা ছিল 2018 নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক অর্থে, এবং এটা হয়তো ওই ভূমিকার জন্যই তাদের অপকর্মের দিকে চোখ বুঝে থাকা হয়েছে কিনা এই প্রশ্ন তো জনমনে আছে, কিন্তু যেটা বললাম এটা অবশ্যই এটা অনুমান নির্ভর। বিশ্লেষকদের অভিযোগ শুধু এই তিনজনই নয়, রাজনীতিতে প্রশাসনে দুর্নীতির অভিযোগ আছে এমন প্রভাবশালীর সংখ্যা অনেক বেশি। আমি মনে করি এটা হিমশৈলের চূড়া মাত্র, যেটা টিপ অফ দ্য আইসবার্গ বলা হয়। এটা সার্বিক চিত্র নয়, এটা একটা আংশিক কাণ্ডচিত্র। ফরিদপুরে সে দুই ভাইয়ের ঘটনা বলে, বিভিন্ন ধরনের ঘটনা বলে, এগুলো কিন্তু এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। 15টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন ধরনের তদন্ত হচ্ছে। সাংসদদের 5 বছরে 100 ভাগ, 100 গুণ, 200 গুণ, 300 গুণ সম্পত্তি বেড়ে যাচ্ছে। এইটা তো স্বাভাবিকভাবে কোনো মতেই সম্ভব না। দুর্নীতির যেসব অভিযোগ উঠছে এর বিরুদ্ধে এখনই দৃষ্টান্ত স্থাপনের মত বিশ্লেষকদের, যদিও বস্ত্রমন্ত্রী বলছেন এক্ষেত্রে সরকার বসে নেই। দেশের প্রচলিত আইনে তো যাচ্ছে, ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে, এ নিয়ে তো কোনো সংশয়ের কোনো সুযোগ নেই। স্যাক্রিফাইস করতে হবে কারণ কিছু না কিছু মানুষকে, যারা বাড়াবাড়ি করেছেন, যারা ক্ষমতার বহরমধ্যে সরকারকে বিব্রত করার জায়গায় নিয়ে গেছেন, তাদেরকে কেন সরকার ছাড় দিতে যাবেন? তাহলে তো এই অবস্থা আরো বেশি প্রলম্বিত হবে। টিআইবির প্রধান নির্বাহী বলছেন কিছু সংখ্যক পুলিশ, আমলা ও রাজনীতিবিদ দুর্নীতি করছে, তাদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা উচিত। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অস্ত্রের পেছনে নয়, মানুষের জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বানও জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কঠোর দায়িত্ব পালন করছে, সে কারণেই বাংলাদেশি শান্তিরক্ষীদের সুনাম গোটা বিশ্বে। সরকার প্রধান আরও বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন রোল মডেল। সংঘাত প্রতিরোধ এবং শান্তি প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজের জন্য বাংলাদেশের শান্তিরক্ষীরা শ্রদ্ধা ও আস্থা অর্জন করেছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের পেছনে খরচ না করে জলবায়ু, শিক্ষা, স্বাস্থ্য তহবিলে ব্যয় করা হোক অর্থ। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে, তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো।
এমপি আনারের মরদেহ টুকরো টুকরো করার কোনো ধারালো অস্ত্র, সরঞ্জাম বা গুমের কোনো উপাদান এখন উদ্ধার করতে পারেনি কলকাতা পুলিশ। মঙ্গলবার সঞ্জীবা গার্ডেনের সেপ্টিক ট্যাঙ্ক থেকে কয়েক কেজি মাংসের টুকরো উদ্ধার করা হয়। এখন আলামত উদ্ধারে চিরুনি অভিযান চালানো হচ্ছে, এমনটি জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। এদিকে ঢাকা থেকে যাওয়া 3 সদস্যের গোয়েন্দা দলের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ জানান, উদ্ধার হওয়া মরদেহের খণ্ডিত অংশ এমপি আনারের কিনা তা নিশ্চিত হতে কয়েকদিন সময় লাগবে। এর মধ্যে এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে ডিএনএ টেস্টের জন্য ডাকা হয়েছে। উদ্ধার হওয়া মাংসের টুকরোর সাথে মেলানো হবে ডরিনের ডিএনএ। এদিকে এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনকে দেশে ফেরাতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এদিকে ডিএনএর নমুনা দিতে ভারতে যেতে চান ঝিনাইদহ 4 আসনে এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। সকালে তিনি জানান, মরদেহের খণ্ডাংশ উদ্ধারের খবর টেলিভিশনে দেখার পরই নিচ্ছেন প্রস্তুতি, কারণ ওই দেহাংশ তার বাবার কিনা সেটি নিশ্চিত করেনি পুলিশ। ভারতীয় ভিসা পেলে দ্রুততম সময়ে তিনি কলকাতা যেতে চান। সেখানে পুলিশ চাইলে ডিএনএ স্যাম্পল দিতে রাজিও তিনি। বলা হচ্ছে, কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনে একটি ফ্ল্যাটে এমপি আনারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে। সেখানকার সেপ্টিক ট্যাঙ্ক থেকে মঙ্গলবার উদ্ধার হয়েছে 4 কেজির মতো টুকরো মাংস। এখনো পর্যন্ত ডিএনএ টেস্ট এই সংক্রান্ত আমার সাথে কোনো কথা হয়নি, তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব। পাওয়ার পরপরই যদি সময় থাকে তাহলে আজকেই আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। যেটা আমরা নিউজে দেখছি যে মাংসের ব্যাপারটা দেখানো হচ্ছে, তো অবশ্যই ওটা ডিএনএ টেস্ট না হলে তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে তো মেনে নিতে পারবো না। রাস্তায় ধাক্কা নিয়ে কথা কাটাকাটি, এরপর পথচারী বেশে কয়েকজন মিলে মারধর। এরপর ভুক্তভোগীর কাছ থেকে ডাকাতি করা হয় 70 লাখ টাকা। দিনে দুপুরে চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনায় ডাকাত দলের সর্দার সহ 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। উদ্ধার করা হয়েছে প্রায় 10 লাখ টাকা। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয়। শুক্রবার ছুটির দিন, মানুষের চলাচল কম। রাজধানীর ইসলামপুর রোড সংলগ্ন গোল্ডেন টাওয়ারের সামনে দিয়ে ব্যাগে 70 লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন তাঁতিবাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মী মহিউদ্দিন। কিছু বুঝে ওঠার আগেই মহিউদ্দিনকে হঠাৎ ধাক্কা দেয় এক যুবক। উল্টো তাকেই প্রশ্ন করেন কেন ধাক্কা দেয়া হলো। মুহূর্তেই সেই যুবকের সাথে যোগ দেয় আরও 8 থেকে 10 জন। এ সময় মহিউদ্দিনের টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার 1 মাস পর ডিবির হাতে ধরা পড়ে সেই চক্রের 5 সদস্য। তারা ডাকাতি কাজে কিছু বাটন ফোন ব্যবহার করেছে এবং ডাকাতি কাজ সংগঠিত হওয়ার পরে কোনো মোবাইল বুড়িগঙ্গা এবং অন্যান্য নদীতে ফেলে দিয়ে তারা টেকনোলজিক্যালি সম্পূর্ণ ডিসকানেক্টেড থাকার চেষ্টা করেছে। সেই কারণেই ডাকাতদেরকে গ্রেপ্তার করা এবং বেশি পরিমাণের লুণ্ঠিত ডাকাতির টাকাগুলোকে উদ্ধার করতে আমাদের অনেক সময় লেগে গেছে। ডাকাত দলের সবাই নেশাগ্রস্ত এবং জুয়ারি বলেও জানান ডিবি কর্মকর্তা। দীর্ঘদিন ধরেই দিনে দুপুরে হুন্ডি এবং ইসলামপুরের ব্যবসায়ীদের টার্গেট করে ডাকাতি করে আসছিল চক্রটি। বিভিন্ন জেলা থেকে সমমনা কিছু ডাকাতদেরকে নিয়ে আসে। বাল্যাখুকন, সে তার নিজের বাড়ি আছে, তার ভাড়া করা বাড়িতে এদেরকে সপ্তাহান্তে এখানে রাখে। এদেরকে একত্রিত করে রেকি করে সুবিধাজনকভাবে এভাবে হুন্ডির ব্যবসায়ীদের টাকা ছিনতাইয়ের সাথে সাথে কখনো কখনো ভালো বৈধ ব্যবসায়ীদের টাকাগুলোকে তারা ছিনতাই করে নিয়ে যায়। টাকা ভাগাভাগি করে চট্টগ্রাম, খুলনা সহ দেশের বিভিন্ন জায়গায় চলে যায় ডাকাত দলের সদস্যরা। সামনে যে ঈদুল আজহা আসতে যাচ্ছে, সেখানেও আরো অনেক লেনদেন হবে। সেক্ষেত্রেও ব্যবসায়ীরাও সতর্ক হবে এবং অন্য ডাকাতরাও ভয় পাবেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষত বিক্ষত উপকূলে চলছে পুনর্বাসন যুদ্ধ। পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত কলাপাড়া আর রাঙ্গামালী উপজেলার ঘরে ফেরা মানুষের নতুন লড়াই শুরু হয়েছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বরগুনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাথরঘাটা উপজেলা। চলছে বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতের কাজ। কাটেনি জলাবদ্ধতা, তাই বাঁধের উপর আশ্রিত মানুষের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। নোয়াখালীর হাতিয়া ও ভোলায় চলছে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত। খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পানি কমেছে, ঘরে ফিরছে মানুষ। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক। যানবাহন চলাচল শুরু হয়েছে দীঘিনালা, বাঘাইছড়ি ও সাজেক রুটে। সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে নেমেছে প্রশাসন, ত্রাণের অপেক্ষায় দুর্গতরা। সকাল থেকে বিকাল পর্যন্ত ছিল বাসায় কাঁচরা ভরা ছিল, ওইগুলো কাঁচরা পরিষ্কার করে এখন বাসায় ঢুকছে। তারপর এখানে একটা ভেরিবাদ, ভালো একটা ভেরিবাদ নাই,
জোয়ার হইলেই পানিতে তলাই যায়, এরকম কত কাল আর থাকবো। আমার এখন তো দোকানপাট আনলে মালামাল আনলে সব দুজন বুঝছে নামিয়ে গেছে, আমি তো কিছু পাইনি মালামাল। সময় গড়ানোর সাথে সাথে সুন্দরবনে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের ক্ষত স্পষ্ট হচ্ছে। উপড়ে পড়েছে গাছপালা, ক্ষতিগ্রস্ত জেটি, মিঠা পানির আধার সহ বন বিভাগের বিভিন্ন স্থাপনা। বন বিভাগের সংখ্যা অনেক প্রাণী মারা গেছে। লোকালয় সংলগ্ন নদীতে ভেসে এসেছে বেশ কিছু হরিণের মৃতদেহ। বিশাল বনাঞ্চল এবং ভেতরে শত শত খাল, নদী আর পাশে সমুদ্র থাকায় ঠিক কত বন্যপ্রাণী মারা গেছে তার সঠিক পরিসংখ্যান জানা অবশ্য প্রায় অসম্ভব। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 6 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয় সুন্দরবন। একটানা প্রায় 36 ঘন্টা পানিতে তলিয়েছিল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে আর কোনো প্রাকৃতিক দুর্যোগে এতটা সময় জলমগ্ন ছিল না সুন্দরবন। তাই বন্যপ্রাণী হতাহতের সংখ্যাও বেশি হয়েছে বলেই শঙ্কা। লোকালয় সংলগ্ন নদীতে হরিণের মৃতদেহ ভেসে আসছে। আহত বেশ কয়েকটি বন্যপ্রাণীকে চিকিৎসা দিয়ে আবার বনে ছেড়ে দিয়েছে বন বিভাগ। অতীতে কখনোই সুন্দরবনে জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় 5 থেকে 6 ঘন্টার বেশি ডিউরেশনে ছিল না। এবারের ঘূর্ণিঝড়ের ডিউরেশন ছিল 36 ঘন্টা, একটানা 36 ঘন্টা সুন্দরবনের জলোচ্ছ্বাসের পানিতে নিমজ্জিত ছিল। পানির প্রবল চাপ ছিল এবং সেখানে কিন্তু অনেক বন্যপ্রাণী, বিশেষ করে বাঘের শাবক, হরিণের শাবক, শুকুরের শাবক সহ অন্যান্য প্রাপ্তবয়স্ক বন্যপ্রাণী কিন্তু অনেক মারা যাওয়ার আশঙ্কা করছি। বিশাল বনাঞ্চলে শত শত নদী এবং খাল রয়েছে। কোথাও যদি বন্যপ্রাণী মারাও যেয়ে থাকে, সবগুলো আসলে বরং অধিকাংশ কোনো তথ্য আসলে পাওয়া যাবে। ঘূর্ণিঝড়ে সুন্দরবনের কটকা, কচিখালী, দুবলা, নীলকমল, মান্দারবাড়িয়া ও কোকিলমণি ফরেস্ট ক্যাম্পে বন বিভাগের বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে গেছে কয়েকটি জেটি। জলোচ্ছ্বাসে নোনা পানিতে তলিয়ে যাওয়ায় নষ্ট হয়েছে শতাধিক মিঠা পানির আধার। ঘূর্ণিঝড়ের আঘাতে আমাদের এই যে অফিসগুলো লন্ডভন্ড হয়ে গিয়েছে এবং আপনার যে সুপেয় পানির যে আধার ছিল সুন্দরবনে, সে আপনার বনকর্মীদের সুপেয় পানির জন্য, বন্য প্রাণীদের সুপেয় পানির জন্য যে আধারগুলো ছিল, সমস্ত পুকুরে লবণ পানি প্রবেশ করেছে। প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যপ্রাণীর আশ্রয়ের জন্য সুন্দরবনে বেশ কিছু মাটির উঁচু টিলা তৈরি করে বন বিভাগ। আশ্রয়স্থল আরও বৃদ্ধির তাগিদ দিয়েছেন গবেষকরা। বাঘ, হরিণ, শাবক মাত্র 6 ঘন্টা পানির ভিতর বেঁচে থাকতে পারে। এসব বন্যপ্রাণীদের ভাগ্য কি ঘটেছে সেটা হয়তো কখনোই জানা যাবে না। সুন্দরবনের যে উঁচু টিলাগুলো আছে সেখানে আমাদের বন্যপ্রাণীর আশ্রয় নিয়েছিল, সেটা সংখ্যা মাত্র 10টি। 6000 বর্গ কিলোমিটারের সুন্দরবনের জন্য এটা খুবই অপ্রতুল। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনের গাছপালার ক্ষয়ক্ষতি নিরূপণে আরও সময় লাগবে বলে জানিয়েছে বন বিভাগ। জাহিদ হাসান, যমুনা নিউজ। তৃতীয় ধাপে দেশের 87 উপজেলায় চলছে ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হওয়া ভোটাভুটি চলবে বিকেল 4টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে জোরদার হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। 112টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সহ নানা জটিলতায় কিছু উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদিকে চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনী এলাকায় পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। 9টি ব্যালট বক্স, 551টি ব্যালট পেপার, মার্কিং সিল সহ বিভিন্ন সরঞ্জাম ছিনতাই করে। ফলে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে কমিশন। সুনামগঞ্জের দোয়ারা বাজারে একটি কেন্দ্রে দেশীয় অস্ত্র নিয়ে ভোট কক্ষে প্রবেশের ঘটনায় এক প্রার্থীর এজেন্টকে 6 মাসের জেল এবং 10,000 টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া বগুড়া সদর উপজেলা নির্বাচনের ব্যালটে এক প্রার্থীর প্রতীক ভুল থাকায় ভাইস চেয়ারম্যান পদের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সাতাশিটি উপজেলায় চলছে ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন। মুন্সিগঞ্জেও জমে উঠেছে ভোট। এই জেলায় তৃতীয় ধাপে শ্রীনগর ও সিরাজদি খান 2টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়। সকালে ভোটারদের লাইন দেখা গেছে কোনো কোনো কেন্দ্রে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক। পরিবেশ নিয়ে অভিযোগ নেই ভোটারদেরও। এই উপজেলায় চেয়ারম্যান পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে ভোট। দোয়াত কলম প্রতীক নিয়ে লড়ছেন এস.এম. মাহবুবুল্লাহ কিসমত, আনারস প্রতীক নিয়ে ওয়াহিদুর রহমান জিঠু, কাপ্পিটিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মুশিউর রহমান মামুন।
সিরাজদি খান উপজেলার ৯৬টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে ৫৮টি ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সকাল থেকে কেন্দ্রগুলোর সামনে ভোটারদের তেমন লম্বা লাইন দেখা যায়নি। বিক্ষিপ্তভাবে ভোটাররা কেন্দ্রে যাচ্ছেন, ভোট দিচ্ছেন পছন্দের প্রার্থীকে। এই উপজেলায় চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বিতা মোটরসাইকেল, আনারস ও কাপ প্রতীকের ৩ প্রার্থীর মধ্যে ইছাপুরা, কেআইন, বাসাইল, মালখানগড় ইউনিয়নের কেন্দ্রগুলোতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নজর। সেসব ইউনিয়নের কেন্দ্রগুলো বেশি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। মুন্সিগঞ্জের বাঘড়া ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাসেল, কেমন দেখছেন উপজেলা পরিষদ নির্বাচন এবং কোন যে ভোট কেন্দ্রে আছেন সেখানকার পরিস্থিতিটাও একটু জানাবেন? আশপাশের নির্বাচনী পরিবেশ আসলে কেমন? রবিন, রয়েছি এই ১ নং বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলটিতে এখানে ভোট গ্রহণ এখন স্বাভাবিক রয়েছে, তবে বেশ খানিকক্ষণ সময় ধরে এক ধরনের আতঙ্ক ছিল মানুষের মধ্যে। একটি খবর ছড়িয়ে যায় যে আসলে এখানে হাতাহাতি হয়েছে, গোলাগুলি হয়েছে। তবে মূলত আসলে ভোট কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করেছিল। এরপরে সেটি আবার থেমেও যায়। তবে সেই কারণে ভোট কেন্দ্রে এখন একটু বেশ খানিকটা বলা যেতে পারে যে খুব একটা ভোটার উপস্থিতি এই মুহূর্তে নেই। তবে যেটি জানা গেছে, প্রিজাইডিং অফিসার বা অন্যান্য যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ৩০% মতো ভোট পড়েছে। যদিও আরও ২ ঘন্টার সময় বাকি আছে, তবে ভোটার উপস্থিতি খুব একটা দেখা যাচ্ছে না। সেই অর্থে হয়তো এর বেশি খুব একটা বাড়ার সম্ভাবনা কম মনে হচ্ছে এখন পর্যন্ত। এবং যে আতঙ্ক ছড়িয়েছিল এটি নিয়ে চারদিকে ছড়িয়ে যাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুর সদস্য এসেছেন, র্যাব, পুলিশের যারা টহল দল রয়েছে তারা এসেছেন এবং এছাড়া এখানকার জেলা প্রশাসক তিনি এসে ঘুরে গেছেন। তিনি যেটি বলছিলেন যে হতাহতের খবর যেটি পাওয়া গেছে সেটি আসলে গুজব এক ধরনের। এই হাতাহাতির মধ্যে কোনো ধরনের আহতের সংবাদ নেই বা আহতের কোনো তথ্য নেই, এটি তিনি বলছেন। পাশাপাশি ভোট গ্রহণের ক্ষেত্রেও কেন্দ্রের ভেতরে কোনো ধরনের সমস্যা হয়নি বলেই তিনি দাবি করেছেন। এবং প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তারাও বলছেন কেন্দ্রে কোনো ধরনের সমস্যা হয়নি। তো সব মিলে বাকি অন্যান্য যে কেন্দ্রগুলো এর বাইরে তেমন একটা আমরা কোনো ধরনের অভিযোগ পাইনি বা প্রার্থীদের কাছ থেকে। ২-১টি জায়গায় এজেন্ট না থাকার কথা বলা হয়েছে কোনো এজেন্টের পক্ষ থেকে, তবে সেটি সব কক্ষে নয়, কোনো কক্ষে হয়তো দেখা যায়নি। কেন্দ্রে একজনও নেই, এরকমটি খুব একটা আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। অনেক ধন্যবাদ সহকর্মী রাসেল আহমেদ মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। দুপুর পর্যন্ত অর্ধেক কেন্দ্রের তথ্য অনুযায়ী ১৬ থেকে ১৭% ভোট পড়েছে বলেও জানান তিনি। ব্রিফিংয়ে তিনি বলেন, অনেক কেন্দ্রে নেটওয়ার্ক সমস্যার জন্য যোগাযোগ করা যাচ্ছে না, তবে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে এমন আশা প্রকাশ করেন ইসি সচিব। বলেন, ব্যালট ছিনতাইয়ের ঘটনায় চট্টগ্রামের পটিয়ায় একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। সচিব জানান, ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ২০টি উপজেলা ভোট গ্রহণ ৯ জুন। আর চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ এবং কুমিল্লার চান্দিনা উপজেলায় ভোট হবে ৫ জুন চতুর্থ ধাপে। দুপুর ১২টা পর্যন্ত যে প্রাপ্ত তথ্য তাতে কোনো কেন্দ্রে ১৬%, কোনো কেন্দ্রে ১৭%, কোনো কেন্দ্রে ২০% এরকম ভোট কাস্ট হচ্ছে মর্মে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আর উল্লেখযোগ্য বড় ধরনের কোনো ঘটনা নির্বাচন সংশ্লিষ্ট ঘটেনি।